আসসালামু আলাইকুম দর্শক। ইউনূস সরকারের অপশাসনের পর থেকেই কিন্তু কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে দেশে মবতন্ত্র কায়েম হয়েছিল, অর্থাৎ যে কোনো বিষয়ে কিন্তু মব সৃষ্টি করে প্রত্যেকে কিন্তু দেশে একটি অস্থিতিশীল অবস্থা শুরু করেছিল। আমরা সেটি কিন্তু দেখতে পেরেছি। তাই এখানে আজকের যে বিষয়টি সংবাদপত্রে উঠে এসেছে, ইউনূস সরকারের অপশাসনের দায় সুশীল সমাজ এড়াবে কিভাবে। যে কোনো দেশে সুশীল সমাজ হলো জাতির বিবেককে তারা সমাজের আলোকবর্তিকা পথপ্রদর্শক। সরকারের ভালো মন্দ কাজের নির্মোহ বিশ্লেষণ করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যে কোনো সরকারের ভালো মন্দ সমালোচনা করেন এবং তাদের সচেতন করার চেষ্টা করেন। তারা থাকেন দল মতের ঊর্ধ্বে, কিন্তু আমাদের দেশের সুশীল সমাজের বেশিরভাগ প্রতিনিধি কারো না কারোর পক্ষে। এদের কেউ বিশেষ রাজনৈতিক দলের সমর্থক, কেউ রাজনৈতিক দলের পক্ষে। মিথ্যা কিংবা সত্য মিথ্যা মিশিয়ে অবিরাম কথা বলেন। এই রাজনৈতিক দল ক্ষমতায় এলে বিভিন্ন লাভজনক চেয়ারে বসার সুযোগ খোঁজেন। আর কিছু সংখ্যক সুশীল আছেন যারা রাজনীতি রাজনীতিকরণের বিশ্বাসী। তারা নিজেরাই ক্ষমতায় বসতে চান। এরা রাজনীতিবিদদের ঘৃণা করেন। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেই এদের বিরুদ্ধে সমালোচনার ঢালি সাজিয়ে বসেন। গণতন্ত্র অকার্যকর করাই যেন এদের মূল উদ্দেশ্য। এরা রাজনৈতিক দলের কট্টর সমালোচক হওয়ার কারণে একটা নিরপেক্ষ মুখোশ পরে থাকেন সব সময়। আর সেই কারণে সাধারণ মানুষ এদের কথায় মাঝে মধ্যে বিভ্রান্ত হয়, আর এই সুযোগে তারা ক্ষমতা দখল করেন। বাংলাদেশের সুশীল সমাজের এই অংশ দুই দফায় জনগণের রায় ছাড়াই ক্ষমতায় দখল করতে সক্ষম হয়েছিল। প্রথম দফা 2007 সালে, যাকে আমরা 1/11 সরকার বলি। আরেক দফা হচ্ছে 2024 সালে, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের যে বিশেষ একটি বলা যায় যে মানে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এখানে অপারেশনের অপেক্ষায় আছেন 300 রোগী। বাগিয়ে নেওয়া হচ্ছে ভৈপুর ক্লিনিকে। অ্যানেস্থেশিয়া লজিস্টের সংকট প্রকট। ঢাকা মেডিকেলে বারান্দা, করিডোর, সিঁড়ির নিচে রোগী। আইসিইউতে যেন সোনার হরিণ। ওষুধের প্রায় সবই কিনতে হয়। সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। দালালের দৌরত্ব বড় চ্যালেঞ্জ বলছেন মহাপরিচালক। আসলে এই যে একটি অবস্থা তৈরি হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে এখানে আসলে একটি অস্থিতিশীল অবস্থা ঢাকা মেডিকেলের চিকিৎসা ব্যবস্থায় শুরু হয়েছে। আমরা আরো দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রী বৈঠক করেছেন। যে ব্যবসায় মন্দা কমেছে বলা হচ্ছে যে এলসির মন্দা কমা হচ্ছে, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রী বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রত্যাশা করে জামায়াত জার্মান রাষ্ট্রদূত শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যে বলেছেন যে তারা যে সংস্কার, সে সংস্কার এখনো হবে বলেই আশা করতেছে। ইউতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হচ্ছে ইতালি। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, এটা কিন্তু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য কিন্তু একটি বড় রকমের বলা চলে যে একটি বড় রকমের সতর্কতা কিংবা একটা বড় ধরনের হুমকি। যে আলোচনা নিয়ে বিভ্রান্তি, রাজি হলেই ইসলামাবাদের রওনা হবে মার্কিন প্রতিনিধি দল। জব্দ জাহাজ ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুমকি ইরানের। এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, কিন্তু নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিরতির নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী। তবে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের গালিবফ। তিনি বলেন যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এদিকে পাকিস্তানের মধ্যস্থতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফরের বিশেষ বিষয়ে হোয়াইট হাউস নিশ্চিত করলেও ইসলামাবাদের পথে রওনা হয়নি ইরানের প্রতিনিধি দল। সরকারের অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ যে পাচার হয়েছে, যে অর্থ বাংলাদেশ থেকে সে পাচার হওয়া অর্থ
ফেরাতে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। দেশ জুড়ে গ্যাস বিদ্যুতের সংকট তীব্র হচ্ছে, ভোগান্তি কিন্তু চরমে। নওগাঁ কক্সবাজারে গলা কেটে হত্যা প্রায় 7 জনকে আমরা দেখতে পেরেছি। গতকাল নওগাঁয় প্রায় 7 জনকে, 4 জনকে এবং কক্সবাজার 3 জনকে ইতিমধ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। আর কঠোর অবস্থানে IMF, এখানে বলা হচ্ছে যে সংস্কার কর্মসূচিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে না পারলে স্থগিত হওয়া ঋণের কিস্তির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত যাবে না IMF। তবে চলমান কর্মসূচিগুলোর বাইরে নতুন নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার দরজা খোলা রাখা হয়েছে। বিগত আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া রাজস্ব ব্যাংক সহ সামরিক আর্থিক খাতের সংস্কার কার্যক্রম নিয়ে নাখোশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এটি একটি আমাদের দেশের জন্য বড় রকমের আসলে হুমকি কিংবা সংকট বলা যায়। এই সংকটে কপাল পুড়ল ধান চাষির, অর্থাৎ প্রতি বিঘার খরচ বেড়েছে 3 থেকে 4 হাজার টাকা। ধান চাষিদের খাদ্য সংকটের সংখ্যা দেখা দিয়েছে। এরই মধ্যে শ্রমিক মজুরি দ্বিগুণ হয়েছে। খরচ বাড়লে কৃষকের লাভের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়, এটি কিন্তু আমরা সবসময় দেখিয়েছি। আসলে বর্তমান প্রত্যেকটা সেক্টরে কেন যেন একটি খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ যে আমরা যা আশা করছি কিংবা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু আসলে হচ্ছে না। সুতরাং আমরা চাইবো যে যারা আছেন, অর্থাৎ যে নেতৃত্ব স্থানীয় যারা দায়িত্বশীল আছেন, সেই দায়িত্বশীলরা যদি তাদের কার্যকলাপ, অর্থাৎ তাদের যে নীতি নির্ধারণী কিংবা তাদের যে কার্যকলাপ সেগুলো যদি বিচার বিশ্লেষণের মাধ্যমে ভালো উদ্যোগ নিয়ে করে থাকেন, তাহলে আমার মনে হয় এগুলো সত্যিকার অর্থেই দেশের এই সংকটকালীন মুহূর্তগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে। আর নয়তো দেশ যে চরম আকারের সংকট তৈরি হয়েছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কার্যকলাপ, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথাবার্তা এবং কার্যকলাপ নিয়ে দেশের বৃহত্তর অংশের একটি অসন্তুষ্টি প্রকাশমান। কারণ তিনি তার যে কার্যকলাপ, অর্থাৎ দেশের যে মপতন্ত্র থেকে শুরু করে আরো যে সকল সমস্যা, সেগুলোর সমস্যা সমাধান না করে তিনি আইনের ব্যাখ্যা দেন, তিনি অর্থনীতির ব্যাখ্যা দেন, তিনি সকল কার্যকলাপে তিনি নাক গলান। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সে দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করেন, আমার মনে হয় কিছুটা হলেও এই অবস্থার উন্নতি হবে। আমরা সেটাই চাই, দেশ ভালো চলুক, সকলের উন্নতি হোক, সবাই ভালো থাকার একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হোক, এটাই সরকারের কাছে যেন আকাঙ্ক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।